হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমাদের চলে এসেছে এবিটিএ টেস্ট পেপারের বাংলার পরের যে 5টা সেট রয়েছে সেটা, কারণ প্রথম 5টা সেট কিন্তু আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। আজকে কিন্তু যেটা করব সেটা হচ্ছে পরের 5টা সেট, মানে আমাদের রয়েছে 186, 212, 231, 256 এবং 278, এই 5টা সেট আজকে কিন্তু আমরা ভালো করে আলোচনা করব। তাহলে আলোচনা করব কি, একইভাবে আমরা শুধুমাত্র এমসিকিউ এবং আমাদের যে গ্রামার পোর্শন, মানে 2 থেকে 4 যে অংশটা রয়েছে, যেটা একদম ক্লাস 10-এ মানে মাধ্যমিক স্টুডেন্টদের যেটা সব থেকে ভয়ের জায়গা, তো সেই জায়গাটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। তুমি এখন বলবে যে তাহলে এমসিকিউর উত্তর তো বইয়ে দেওয়াই রয়েছে, তাহলে আপনি কেন ওটা আলোচনা করছেন? আমি একটাই উদ্দেশ্য নিয়ে ওটা আলোচনা করছি, কারণ আমাদের যে ওই ওই যে অংশটা, মানে এমসিকিউ অংশে যে আমাদের 8টা এমসিকিউ থাকে, ওখানটা কিন্তু গ্রামার থেকে থাকে। 8টা এমসিকিউ থাকে কিন্তু গ্রামার থেকে। তাই ওই জায়গাটা যদি তোমাকে আমি আলোচনা করে দিই, তাহলে তুমি গ্রামারের জায়গাটা থেকে কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে যাবে। আর তোমরা এখন বলবে যে এই গ্রামারগুলোই কি কমন আসবে? হ্যাঁ, তুমি যদি টেস্ট পেপার ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যেকটা গ্রামার, মানে যারা পারো না আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা গ্রামারে ভয় রয়েছে, আমি তো ক্লাস করাচ্ছি, তুমি সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমি প্রমিস করছি, কথা দিচ্ছি, তুমি যদি ওই ভিডিওগুলো একবার দেখে নাও, তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা থাকবে না। তুমি ওই ভিডিওটা দেখো, সেটা সমাস হতে পারে, সেটা কারক হতে পারে, সেটা বাক্য হতে পারে, কিংবা সেটা বাচ্য হতে পারে। তোমার যে জায়গাটায় সমস্যা রয়েছে, যে জায়গাটা তুমি বুঝতে পারো না, সেটা দেখো। দেখার পরে তুমি বোঝার চেষ্টা করো, বুঝে তারপরে তুমি টেস্ট পেপারে যে গ্রামারগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করো। যারা পারো না তাদেরকে বলবো, ভালো করে গ্রামারের অংশটা টেস্ট পেপারে যেটা রয়েছে, যত তুমি যেই টেস্ট পেপারই ব্যবহার করো না কেন, সেটা এবিটিএ হতে পারে, সেটা ডব্লিউবিএইচএ হতে পারে, সেটা ডব্লিউবিটিএ হতে পারে, কিংবা সেটা তোমার স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেয় মানে পর্ষদ, সেটা হতে পারে। তুমি যেটাই প্র্যাকটিস করো না কেন, তুমি ভালো করে প্রত্যেকটা স্কুলের গ্রামার ভালো করে প্র্যাকটিস করো, তুমি দেখবে অনেকটাই তুমি গ্রামার কমন পাবে। আর করার পরে না, করতে 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 তোমার অনেকটাই, মানে কি বলবো, তুমি নিজের থেকে করতে পারবে। বোঝা গেল? তো চলো, আজকে আমরা শুরু করে দিচ্ছি বাংলার মানে বাংলার আমাদের যে এবিটি এর যে সমাধানটা রয়েছে সেটা। তো চলে আসছি, প্রথম যে পেজটা রয়েছে আমাদের, প্রথম পেজ কত, 186। 186 নম্বর পেজে আমরা তাহলে একইভাবে প্রথমে যে এমসিকিউ গুলো, যেটুকু মানে আমাদের টেক্সচুয়াল রয়েছে সেটাও একসাথে আলোচনা করে দিই। শুধু গ্রামারটা একসাথে করছি না, একসাথে যতটা আছে ততটাই করে নিই, চটপট এগুলো আলোচনা করে দেবো। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, বিরাগীর হাতে করমণ্ডল ছাড়া আর কি ছিল? আর ছিল চিমটে, ঠিক আছে। নেক্সট, পান্নালাল প্যাটেল কোন ভাষায় প্রসিদ্ধ লেখক ছিলেন? পান্নালাল প্যাটেল কিন্তু ছিলেন গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক, গুজরাটি। তো অপশন নাম্বার ক হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ক। পরের প্রশ্ন দেখো, কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ, এখানে বক্তা হলেন কে? বুনোহাঁস ধরাই তো এদের কাজ, এটার বক্তা ছিলেন রামদাস তলোয়ারকর। কাকে বলেছিলেন কথাটা? কথাটা বলেছিলেন অপূর্বকে। এটা পথের দাবির উপন্যাস, মানে তোমাদের যে গল্পাংশটা রয়েছে সেখান থেকে নেওয়া। তো এখানে উত্তর হচ্ছে আমার রামদাস। পরের প্রশ্ন দেখো, 1-4 কি প্রশ্ন রয়েছে, অসুখী একজন কবিতায় কিসের সমতলে ধ্বংস হলো? তো আমাদের কবিতায় একটা লাইন ছিল, সমস্ত সমতলে ধরে গেল আগুন। তাহলে কি সমস্ত সমতলে কিভাবে ধ্বংস হয়েছিল? আগুনে। এজন্য আমি বলি যে কবিতার লাইনগুলো তোমরা যদি ভালো করে একটু পড়ে নাও, বা এক একটা লাইন যদি তুমি ভালো করে মনে করার চেষ্টা করো, প্রত্যেকটা কবিতার প্রশ্ন তুমি নিজের থেকে উত্তর দিতে পারবে। কবিতার প্রশ্ন কিন্তু এভাবেই আসে। কবিতা থেকে তোমাদের 7টা কবিতা রয়েছে, কবিতাগুলো ভালো করে স্টাডি করো, ওই জায়গা থেকে কিন্তু ভালো ভালো প্রশ্ন তুমি পেতে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, অট্টগোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, যেমন এই প্রশ্নটা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন এটা। নেক্সট প্রশ্ন দেখো, কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে পাতার পোশাক হচ্ছে জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন একের সাথে, পালকের কলমে ইংরেজি নাম কি? পালকের কলমে ইংরেজি নাম হচ্ছে কুইল। পরের প্রশ্ন দেখো 8-এ, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এইরূপ উক্তি কোন শাস্ত্রের পক্ষে? হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটা কোন শাস্ত্রের পক্ষে? এটা কাব্যের পক্ষে, কিন্তু ভূগোলের জন্য এটা নয়। তো এটার সঠিক উত্তর হচ্ছে আমাদের কাব্যশাস্ত্র। পরের প্রশ্ন দেখো 1-9, আদুরে গায়ে, আদুরে এই শব্দটার অর্থ কি? এটার শব্দটার অর্থ হচ্ছে অনাবৃত। এইখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে অনাবৃত মানে গায়ে কিছু নেই, এই অর্থে বোঝাচ্ছে, মানে কোনো কিছু দ্বারা আবৃত নয় যেটা, সেটাকে আমরা বলি অনাবৃত। অনাবৃত কথার অর্থ। চলো নেক্সট আসছি, পরের প্রশ্ন 1-10 প্রশ্ন কি বলেছে, বলছে দীর্ঘজীবী হও বাক্যটি যে শ্রেণীর অন্তর্ভুক্ত? তুমি কেউ তোমাকে হয়তো প্রণাম করলো,
আমি কথার দ্বারাই বলছি, বা তোমার দাদু কিংবা তোমার বাবাকে বা তোমার ঠাকুমা মাকে, গুরুজনকে আমরা প্রণাম করি। তারা কি সেই উদ্দেশ্যে আমাদেরকে একটা মানে আমাদের মঙ্গল করেন, মঙ্গল হোক কিংবা দীর্ঘজীবী হও এগুলো বলে। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রার্থনা সূচক বাক্যের উদাহরণ। দীর্ঘজীবী হও, বা তোমার আমি বলতে পারি তোমার মঙ্গল হোক, মাথায় হাত রেখে বলে তো। তো এটা হচ্ছে আমাদের প্রার্থনা সূচক বাক্য। আশা করছি তোমার মনে থাকবে। নেক্সট, হাসপাতালটি উঠে গেল, এটা কোন বাচ্চার নিদর্শন? দেখো বাবু, হাসপাতালটা উঠে গেল, এখানে কর্মই কিন্তু কর্তারূপে প্রতীয়মান হয়েছে। তুমি একটু ভেবে দেখো, হাসপাতাল কি কেউ ইচ্ছা করে উঠে যায়, নাকি সে নিজে নিজে উঠে যায়? কোনোটাই নয়। তো এখানে হাসপাতালটা উঠে গেল, এটা হচ্ছে আমাদের কর্মকর্তী বাচ্যের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, চিহ্নিত পদটি কোন কারক? মন্দিরে বাজছিল, তার মানে মন্দিরের তলায় দাগ রয়েছে। তো মন্দির মানে কোথায় বাজছিল পূজার ঘন্টা? তাহলে কোথায়, কখন, স্থান, কাল এগুলো বোঝালে কোন কারক হয়? অধিকরণ কারক হয়। তো অধিকরণ কারকে মন্দির মূল শব্দ, তার সাথে এ বিভক্তি যুক্ত হয়ে হয়েছে মন্দিরে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার অধিকরণ কারকে এ বিভক্তি। যেহেতু বিভক্তি নেই আমি সেজন্য বললাম না, কিন্তু এই প্রশ্নটা তোমাকে কিন্তু মানে ভিএসএকিউ যেটা রয়েছে সেখানেও দিতে পারে। চলো পরের প্রশ্ন দেখো, রাত্রে সূর্যের আলোয় পথঘাট স্পষ্ট হয়ে উঠল, এই বাক্যে কি নেই? বলছে ভালো করে প্রশ্নটা দেখো, রাত্রে সূর্যের আলোয়, ভূত তো এখানেই ধরা পড়ে গেছে। সূর্যের আলো কি বাবা রাত্রে দেখা যায়? কখনোই না, কখনোই না। তাহলে এটা কি, কি এখানে কি নেই? এখানে যোগ্যতাহীন বাক্য, এটা একটা যোগ্যতাহীন বাক্য। আমি যদি আরো একটা উদাহরণ দিই, ধরো বললাম হাঁস আকাশে চড়ে, হাঁস কি আকাশে চড়ে? হাঁস কি আকাশে চড়ে? হাঁস তো জলে চড়ে। তাহলে এটা ভুল। তো এগুলো অবাস্তব কথা, তাহলে অবাস্তব টাইপের কথা হলে তখন কি হবে? যোগ্যতা। চলো নেক্সট, বাঁশি বাজে, এটা কোন বাচ্য? এটা তো কর্মকর্তী বাচ্য, যে কেউ দেখলে বলবে। তারপরে দেখো, সুরালোকে বাজে জয়ধ্বনি, বাক্যটির অধিকরণ কারক পদটি হলো। আচ্ছা, বাক্যটির অধিকরণ কারক পদটি হলো। আচ্ছা, এখানে বলছে ভালো করে দেখো, বলছে সুরালোকে বাজে শঙ্খধ্বনি, এই বাক্যে কোন মানে শব্দটা রয়েছে অধিকরণ কারকে? এই বাক্যে কোন পদটা রয়েছে অধিকরণ কারকে? তো এখানে তুমি দেখো, বাজে হচ্ছে আমার ক্রিয়াপদ, তাহলে কোথায় বাজে? সুরালোকে বাজে। তাহলে স্থান বোঝালে কোথায়, কখন এগুলো বোঝালে কি কারক হয়? একটু আগে বললাম অধিকরণ কারক হয়। তো স্বাভাবিকভাবেই হচ্ছে আমার সুরালোকে এখানে অধিকরণ কারক। পরের প্রশ্ন দেখো, বলছে বহুব্রীহি পদটি কোন সমাসের দৃষ্টান্ত? বহুব্রীহি পদটি বহুব্রীহি আছে যা, তো এটা আমার কি হচ্ছে? বহুব্রীহি সমাস। নেক্সট দেখো 17 দাগের প্রশ্ন, জটিল বাক্যে প্রধান খণ্ডবাক্য থাকে কটা? প্রধান খণ্ডবাক্য কটা থাকে? জটিল বাক্যে প্রধান খণ্ডবাক্য একটাই থাকে, একটাই থাকে। তো অপশন ক হয়ে যাচ্ছে এটার আমার কারেক্ট অ্যান্সার। চলে আসছি 2 দাগের 4-এ। আমাদের এখানে 8টা প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো আমি বারবার বলছি, যারা গ্রামারে পারো না, গ্রামারে দুর্বল, তারা কিন্তু টেস্ট পেপারের প্রত্যেকটা পেজের গ্রামার অংশ সলিউশন করবে। গ্রামারের অংশ তোমরা সলিউশন করবে, তারপরে তুমি কমন না পেলে, অধিকাংশই তুমি কমন পাবে, কমন না পেলে তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যাবে, ঠিক আছে? আমি তোমাকে কথা দিলাম। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, অনুক্ত কর্তা কাকে বলে? ভাববাচ্যের কর্তাকে আমরা অনুক্ত কর্তা বলি। ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। এর আগেও এই প্রশ্ন বহুবার আলোচনা করেছি। তাহলে এর উদাহরণ কি হবে? যদি আমি বলি যে, ধরো কি উদাহরণ দেবো, আমার ভাত খাওয়া হয়, আমার ভাত খাওয়া হয়, আমি ডাইরেক্ট বললাম না আমি ভাত খাই, এটা বললাম না, আমি ঘুরিয়ে বললাম যে আমার ভাত খাওয়া হয়, এটা হচ্ছে ভাববাচ্যে রয়েছে। তো স্বাভাবিকভাবেই ভাববাচ্যের কর্তাকে আমরা অনুক্ত কর্তা বলি। তাহলে অনুক্ত কর্তার উদাহরণ হচ্ছে আমার ভাত খাওয়া হয়। যারা লিখতে চাইছো সংজ্ঞাটা আমার শুনে লিখে নিতে পারো, বা উদাহরণটাও লিখে নিতে পারো। চলো নেক্সট প্রশ্ন দেখো, বিশেষ্য খণ্ডের উদাহরণ দিতে বলছে। বিশেষ্য খণ্ডের উদাহরণ কি হবে? বিশেষ্য খণ্ডের উদাহরণ আমি এই সাইডে লিখছি। বিশেষ্য খণ্ডের উদাহরণ কি হবে? ধরো আমি বললাম যে সৌরভ জটিল অঙ্ক কষে। এই বাক্যের সৌরভ জটিল অঙ্ক হচ্ছে আমার বিশেষ্য খণ্ড, ঠিক আছে? সৌরভ জটিল অঙ্ক কষে, এই বাক্যটা সৌরভ জটিল অঙ্ক, এই এতটা পর্যন্ত পদ কিন্তু আমার বিশেষ্য খণ্ড। নেক্সট দেখো 3-এর প্রশ্ন কি রয়েছে আমাদের। 3-এর প্রশ্ন কি রয়েছে দেখো, কোন সমাসের ব্যাস বাক্য হয় না? এটা বহুবার আগের ভিডিওতে আমি এই প্রশ্নটা বহুবার আলোচনা করেছি। ইভেন তুমি যদি আমার সমাসের ক্লাস দেখো, সেখানেও আমি বলেছি এই অংশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা যারা ভিডিওটা দেখোনি
এখনই যাও, চট করে আগে ভিডিওটা দেখে নাও। তুমি মানে কি বলবো, মাত্র 2 ঘন্টা টাইম রয়েছে, তুমি 2 ঘন্টার মধ্যে পুরো জিনিসটা তুমি বুঝে যাবে। এবং প্রত্যেকটা প্রশ্ন তুমি যখন টেস্ট পেপার করতে যাবে না, ওখান থেকে বেশিরভাগ প্রশ্নটাই তুমি কমন পাবে। বোঝা গেল? ওই ভিডিওটা একবার দেখে নাও, তুমি বুঝে যাবে কোন জিনিসটা কিভাবে করতে হয়, কোন সমাসটা কিভাবে করতে হয়। তো দেখো এখানে কি রয়েছে, তাহলে কোন সমাসের ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসের প্রথাগত নিয়মে ব্যাস বাক্য হয় না। নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না। নিত্য সমাস, তাহলে উদাহরণ কি হবে? আমাকে কেউ এরম এক্ষুনি এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে নিত্য সমাসের একটা উদাহরণ লিখে জানাও। নিত্য সমাসের একটা উদাহরণ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি দেখতে চাই এই প্রশ্নের উত্তর কতজন দিতে পারে। ঠিক আছে? কতজন দিতে পারে, আমি সবাইকে রিপ্লাই করব। তাই অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাও নিত্য সমাসের উদাহরণ একটা কি হবে। চলো নেক্সট আসছি, পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের কি রয়েছে? 4 প্রশ্ন রয়েছে, চারিদিক অন্ধকারে ছাইয়া গেল, চিহ্নিত পদটি কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তো এখানে কারক মানে চিহ্নিত পদ রয়েছে অন্ধকারে। তুমি প্রশ্ন দেখো, এখানে তুমি আমরা কারক বিভক্তি নির্ণয় করতে গেলে আমাদের সবার কাজ, ফার্স্ট কাজ কি? আমাদেরকে ক্রিয়াপদটা খুঁজে বের করতে হবে। তো এখানে ছাইয়া গেল, ছাইয়া গেল হচ্ছে আমার ক্রিয়াপদ। তাহলে আমি প্রশ্ন করব, অন্ধকারের তলায় দাগ রয়েছে, আমি প্রশ্ন করব যে কখন ছাইয়া গেল। কখন মানে কি হচ্ছে? কখন মানে একটা সময় বোঝাচ্ছে। স্থান কাল সময় বুঝালে কোন কারক হয়? অধিকরণ কারক। তাহলে এক্ষেত্রে কখন ছাইয়া গেল? অন্ধকারে। তো এটা হচ্ছে আমার অধিকরণ কারকে এ বিভক্তি। 4 প্রশ্নের উত্তর হচ্ছে অধিকরণ কারকে, অধিকরণ কারকে এ বিভক্তি। চলো নেক্সট আসছি, পরের প্রশ্ন 5 লুপ্তকর্তা ভাববাচ্যের একটা উদাহরণ দাও। লুপ্তকর্তা ভাববাচ্যের উদাহরণ কি হবে? ভাববাচ্যে থাকবে কিন্তু কর্তাটা থাকবে না। ধরো আমি তোমাকে বললাম যে আশা হোক, আশা হোক। তুমি দেখো এই যে হোক, এই যে আমার ক্রিয়াপদটা রয়েছে, এখানের সাথে এখানে যে কর্তাটা উজ্জ্ব রয়েছে, যে কর্তাটা আমার উজ্জ্ব রয়েছে, এখানে কোন কর্তা বসবে? আমার আশা হোক, নাকি বলবো এটা যে তোমার আশা হোক? এখানে তাহলে তোমার হবে, তোমার হবে, তাই তো? বোঝা গেল তো? এখানে তোমার আশা হোক, তাহলে এখানে কর্তা রয়েছে কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে। তো তাহলে আমার কি হচ্ছে? আশা হোক, আশা হোক। এখানে কিন্তু আমার কর্তা লুপ্ত রয়েছে, লুপ্ত অবস্থায় রয়েছে। অতএব লুপ্ত অবস্থায় থাকা সত্ত্বেও কিন্তু এটা ভাববাচ্যে রয়েছে, তাই জন্য এটা হচ্ছে আমার লুপ্তকর্তা ভাববাচ্যের একটা উদাহরণ। পরের প্রশ্ন দেখো, বলছে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে। কি সমাস দিয়েছে? বলছে ঋষি বালক। ভালো করে দেখো, প্রথমত এখানে বালক যে পদটা রয়েছে সেই পরপদ প্রধান। তাহলে পরপদ প্রধান হয় কোন সমাসে? দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, পাশাপাশি কর্মধারয় সমাস। তাহলে এটাকে আমি কিভাবে ভাঙবো? এটাকে আমি কিভাবে ভাঙবো? 6 দাগের প্রশ্ন, এটাকে আমি কিভাবে ভাঙবো? ঋষি বালক, তাহলে ঋষি বালক আমি লিখতে পারি যে যিনি ঋষি, যিনি ঋষি তিনি বালক, তিনি বালক। এটা হতে পারে সাধারণ কর্মধারয় সমাস, এটা হতে পারে। আরেকটা হতে পারে ঋষি যে বালক, ঋষি যে বালক, এটাও কিন্তু আমার সাধারণ কর্মধারয়, দুটোই হতে পারে। ঠিক আছে? চলো নেক্সট আসছে, পরের প্রশ্ন। বলছে আমার অপরাধ হয়েছে, এটাকে কিসে রূপান্তর করতে হবে? কর্তৃবাচ্যে। আমার অপরাধ হয়েছে, এটা রয়েছে আমার ভাববাচ্যে। তাহলে আমি অপরাধ করেছি, ডাইরেক্ট সেন্টেন্সে হবে। তো আমি এখানে কি লিখবো? যে আমি, আমি অপরাধ, আমি অপরাধ করেছি। এটা হয়ে যাচ্ছে আমার 7 দাগে প্রশ্ন, এটা কর্তৃবাচ্যে লেখো। চলো নেক্সট, পরের প্রশ্ন। সকলে খেয়েছে বাক্যটির উদ্দেশ্য ও বিদেহ সম্প্রসারণ করতে বলেছে। মানে উদ্দেশ্য, এই বাক্যে এই সকল রয়েছে উদ্দেশ্য, আর খেলছে হচ্ছে আমার বিদেহ। তো এই বাক্যে যে উদ্দেশ্য রয়েছে সেটাকে আমাকে সম্প্রসারিত করতে হবে, পাশাপাশি যে বিধেয়টা রয়েছে সেটাকেও সম্প্রসারিত করতে হবে। তো চলো কি লেখা যাক, এটা লেখা যাক। 8 প্রশ্নের উত্তর লেখা যাক। তাহলে সকলে খেলছে, আমি সকলের আগে কিছু আমাদেরকে উদ্দেশ্যকে সম্প্রসারিত করার জন্য কিছু বসাতে হবে। তো আমি বলতে পারি যে গ্রামের মাঠে, গ্রামের মাঠে সকলে ফুটবল
খেলছে। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমি বললাম গ্রামের মাঠে সকলে খেলছে, তাহলে সকলে ছিল আমার উদ্দেশ্য আর খেলছে ছিল আমার বিধেয়। এই অংশে এই অংশে কি হলো, গ্রামের মাঠে অ্যাড হয়ে গেছে, তাহলে এই অংশটা আমার হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। এটা হচ্ছে আমার উদ্দেশ্য সম্প্রসারক। খেলছে ছিল আমার ক্রিয়াপদ, তাহলে এটা ক্রিয়াপদ না, সরি, এটা ছিল আমার বিধেয়। তো বিধেয়র সঙ্গে আমি ফুটবলটাকে যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে আমার বিধেয় সম্প্রসারক। বোঝা গেল? বোঝা গেল? ইয়েস অর নো? ইয়েস অর নো জানাও আমাকে এটা বোঝা গেল কিনা। নেক্সট দেখো 9 প্রশ্ন কি রয়েছে। 9 প্রশ্ন আমাদের রয়েছে, একটা পরিচয় থাকা চাই, এটাকে অনুজ্ঞাসূচক বাক্যে করতে হবে। অনুজ্ঞাসূচক বাক্য আগে কি সেটা জানতে হবে। অনুজ্ঞাসূচক বাক্য কোনটা, যেখানে আদেশ, অনুরোধ, নির্দেশ এই টাইপের কিছু বোঝায়, সেটাকে আমরা কিন্তু বলি অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে আমি এখানে বলছি যে একটা পরিচয় থাকা চাই, তো এটাকে অনুজ্ঞাসূচক বাক্যে করলে কি লিখবো, যে একটা পরিচয় থাকুক। ঠিক আছে, আমি নির্দেশ দিয়ে বা অনুরোধ করে বলতে পারি একটা পরিচয় থাকুক, একটা পরিচয় থাকুক, একটা পরিচয় থাকুক। পরের প্রশ্ন দেখো, বলছে কর্মবাচ্যের উদাহরণ দাও। বাবা, কর্মবাচ্যের উদাহরণ তো যে কেউ দিতে পারে। আমি যখন বলছি কর্তৃবাচ্যের উদাহরণ, আমি ভাত খাই, এটাকে কর্মবাচ্য করলে কি হবে, দ্বারা দিয়ে আনতে হবে, পাশাপাশি এখানে যে কর্তা রয়েছে তার সাথে র বা এর বিভক্তি যোগ করতে হবে। তাহলে আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার তাহলে কর্মবাচ্যের উদাহরণ কি হচ্ছে, আমার দ্বারা ভাত খাওয়া হয়। আমার দ্বারা ভাত খাওয়া হয়, এটা হচ্ছে আমার কর্মবাচ্যের উদাহরণ। চলো এরপরে আসছি পরবর্তী আমাদের যে পেজটা রয়েছে, দেখো 7 নম্বর যে সেটটা রয়েছে সেটা। প্রথমে আমরা এমসিকিউ গুলো আলোচনা করে নিই। প্রথম প্রশ্ন, শুধু এটাই জানা ছিল না, কি জানতো না, মানুষই যে গল্প লিখে এটা সে জানতো না। তেওয়ারি ঘরে ছিল না, তেওয়ারি গিয়েছিল কোথায়, ফোয়ায়। পরের প্রশ্ন দেখো, পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে। মানুষ কাকে রেহাই দিবে না বাবা, নদীকে রেহাই দেবে না। নদীকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল। এই লাইনটা তুলে অসংখ্য প্রশ্ন হতে পারে, অসংখ্য। এখানে প্রশ্ন দিয়েছে কে ছিনিয়ে নিয়ে গেল, তোমাকে প্রশ্ন দিতে পারে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল, তখন কি উত্তর হবে। এই প্রশ্নের উত্তর যদি কে না দিয়ে বলতো কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল, কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল, তাহলে তুমি কি উত্তর দিতে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও। তাহলে কে ছিনিয়ে নিয়ে গেল, রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গিয়েছিল। নেক্সট দেখো 5 প্রশ্ন, বলছে বাহুরক কন্যার জীবন। এখানে কন্যাকে প্রথমে জানতে হবে, এখানে বাহুরক শব্দের অর্থ কি। বাহুরক শব্দের অর্থ হচ্ছে ফিরে আসুক, তাহলে বলছে কি ফিরে আসুক কন্যার জীবন। তো এখানে পদ্মাবতী সে কিন্তু অচৈতন্য অবস্থায় সেখানে পড়েছিল, ঠিক আছে, পড়েছিল। তো সেখানে তাহলে কন্যার জীবন ফিরে আসার প্রার্থনা করছে কি, পদ্মা। তো সেখানে এটাই বলছে যে বাহুরক কন্যার জীবন, তাহলে কার কন্যার কথা বলা হয়েছে এখানে, কার কন্যার কথা বলা হয়েছে এখানে, পদ্মাবতীর কথা বলা হয়েছে। পদ্মাবতী মানে অপশন খ। অনেকেই এই প্রশ্নের উত্তর ভুল করবে আমি জানি, ওই জন্য আমি এটাকে ভেঙে বললাম। বলছে ফিরে আসুক কন্যার জীবন, তো এখানে কোন কন্যার কথা উল্লেখ করেছেন, এখানে কিন্তু কবি পদ্মাবতীর কথা বলেছেন। বোঝা গেল, কারণ পদ্মাবতী অচৈতন্য অবস্থায় কিন্তু পড়েছিল। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখো, বলছে মাভৈ মাভৈ। এখানে মাভৈ শব্দের অর্থ কি, ভয় করো না, ভয় করো না। পরের প্রশ্ন দেখো 7 প্রশ্ন কি বলছে, বলছে 3 ত্রিফলা। এই ত্রিফলা বলতে কি বোঝায়, ত্রিফলা বলতে বোঝায় হরিতকি, বহেরা এবং আমলকি। ঠিক আছে, তো দেখো কোথায় অপশন রয়েছে, হরিতকি, বহেরা ও আমলকি। হরিতকি এইটা অপশন নাম্বার গ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, ক্যানোটেশন এই শব্দের অর্থ কি, এই শব্দের অর্থ হচ্ছে অর্থ ব্যাপ্তি। এটা কিন্তু আমাদের যে বাংলা ভাষায় বিজ্ঞান, এখানে কিন্তু অনেক শব্দ রয়েছে, এই শব্দগুলো ভালো করে দেখবে, এই শব্দগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন হতে পারে। যেমন তোমরা একটা প্রশ্ন হেমেশাই করে থাকো, সেটা হচ্ছে স্যানিটাইজ পেপার। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর তোমরা অনেকেই করো। এই জায়গাতেই কিন্তু অনেক ইংরেজি শব্দ রয়েছে যার শব্দের অর্থ কিন্তু তোমাকে জানতে চাইতে পারে, তাই এই জায়গাটা ভালো করে পড়তে হবে। চলো নেক্সট আমাদের 9 প্রশ্ন কি রয়েছে, লেখক কার কাছ থেকে সোনার দোয়াত দেখেছিলেন। লেখক সোনার দোয়াত দেখেছিলেন শুভ ঠাকুরের কাছে। চলো পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন কি বলছে, 10 প্রশ্ন, বলছে বিভক্তি কখনোই লোপ পায় না। বিভক্তি কখনোই লোপ পায় না একমাত্র সম্বন্ধ পদে। একমাত্র সম্বন্ধ পদে সব সময় দুটো বিভক্তি হয়, হয় র হবে বিভক্তি, নয় এর। তাহলে কি হবে,
এখানে সম্বন্ধ পদে হয় আমার র বিভক্তি, নয় আমার এর বিভক্তি, এই দুটো বিভক্তি কিন্তু এই সম্বন্ধ পদে থাকবেই। বোঝা গেল? চলো নেক্সট। ইতিমধ্যে ছেলের দল এসে হাজির, এখানে চিহ্নিত পদটির কি বলেছে, এখানে চিহ্নিত পদটির কারক বিভক্তি। আচ্ছা, ইতিমধ্যে ছেলের দল এসে হাজির, এখানে ছেলের দল কি হবে? এটা তো অবশ্যই কর্তৃকারক, এটা কিন্তু কর্তৃকারক। এসে হচ্ছে আমার ক্রিয়াপদ, বলছে কারা এসে হাজির, ছেলের দল, তো এটা হয়ে যাচ্ছে আমার কর্তৃকারক। নেক্সট দেখো, বলছে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, যে ধরনের বিস্মার দৃষ্টান্ত। কুঞ্জে কুঞ্জে এটার মানে কি? মানে ফুলের যে মুকুলগুলো রয়েছে সেখানে সেখানে, তো কুঞ্জে কুঞ্জে মানে কোথায় কোথায়, তো এটা হয়ে যাচ্ছে আমার অধিকরণে বিপসা। কারণ মানে আমরা কোনো স্থান বোঝালে সেটা কিন্তু অধিকরণ কারকেই ফেলি, তো এক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে যে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, এটাও কিন্তু আমার অধিকরণ কারকের উদাহরণ। চলো, রূপক কর্মধারের সমাসের ব্যাস বাক্য থাকে না, রূপক কর্মধারের সমাসের ব্যাস বাক্যে থাকে না উপমেয়, উপমান, সাধারণ ধর্ম নাকি তুলনাবাচক শব্দ। আচ্ছা, রূপক কর্মধারয় সমাসে ব্যাস বাক্য থাকে না, এখানে প্রশ্নটা আই থিঙ্ক ভুল রয়েছে। তুমি দেখো, রূপক কর্মধারয় সমাসের একটা উদাহরণ আমি যদি লিখি, মন, রূপ, মাঝি, এটা হচ্ছে আমার রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। এখানে বলছে কি, প্রশ্নটা দিয়েছে কি দেখো, বলছে সমাসের ব্যাস বাক্যে থাকে না উপমেয়, এটা তো থাকে, উপমান এটাও কিন্তু থাকে, তো এখানে বলছে সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম মানে কোনগুলো বলো তো? ওই যেগুলো আমরা বলি যে ধরো কাজল কালো, এখানে কালো হচ্ছে আমার সাধারণ ধর্ম, কালো হচ্ছে আমার সাধারণ ধর্ম, আর কাজল হচ্ছে এখানে আমার উপমান, আর ন্যায় হচ্ছে কি তুলনাবাচক শব্দ। তাহলে এখানে কিন্তু আমি কোনো তুলনাবাচক শব্দও দেখতে পাচ্ছি না। যেমন আমি যদি উপমিত কর্মধারয় সমাসের একটা উদাহরণ দিই, ধরো বললাম চরণ কমল, চরণ কমলের ন্যায়, চরণ কোমলের ন্যায়, এখানে উপমেয় রয়েছে, উপমেয় উপমান রয়েছে এবং উপমেয় রয়েছে, কিন্তু এখানে কিন্তু আমার কোনো সাধারণ ধর্ম নেই। পাশাপাশি ন্যায়, এটা যে সাদৃশ্য তুলনাবাচক শব্দ বা সাদৃশ্য সূচক বাক্য, এটা কিন্তু শব্দ, সেটা কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, রূপক কর্মধারয় সমাসে কিন্তু আমার যে এই যে মন এবং মাঝি, এর মাঝখানে কি করছে, এখানে করছে কি অভেদ কল্পনা, এই দুটোর মাঝখানে করছে আমার অভেদ কল্পনা। তো স্বাভাবিকভাবেই এইখানে রূপ কিন্তু আমার কোনো তুলনাবাচক শব্দ নয়। তো এখানে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আই থিঙ্ক দুটোই ঠিক, যে তুলনাবাচক শব্দ কারেক্ট অ্যান্সার, এবং সাধারণ ধর্মও কিন্তু এখানে থাকে না, সাধারণ ধর্মও কিন্তু এখানে থাকে না। তো এই প্রশ্নের উত্তরে কিন্তু তোমার দুটোই ঠিক। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট আসছি প্রত্যেক, এই সমাসটি গড়ে উঠেছে সম্মুখ অর্থে, এই সমাসটি গড়ে উঠেছে সম্মুখ অর্থে। পরের প্রশ্ন দেখো, সূর্য দিকে পূর্ব উদিত হয়, বলছে সূর্য দিকে, সূর্য দিকে নাকি সূর্য পূর্ব দিকে উদিত হয়। তো এই বাক্যে দেখো বাক্যটা কিন্তু রয়েছে, কিন্তু পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত ভাবে কিন্তু সন্নিবিষ্ট হয়নি, তাই তো? পরস্পর অর্থ সম্বন্ধ বাসে কিন্তু পর পর বসেনি, মানে একটা শব্দের সঙ্গে বা একটা পদের সঙ্গে আরেকটা পদের কোনো আমরা কি বলবো কোনো অর্থ পাচ্ছি না, কিন্তু ওই শব্দগুলোকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে কিন্তু আমরা বাক্যের অর্থটা বুঝতে পারবো, তাই তো? তো এই ধরনের বাক্য যেগুলো হয় সেগুলোকে আমরা বাক্য নির্মাণে কোন শর্তের আওতায় ফেলি, সেগুলোকে ফেলি আমরা আসক্তি। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো বললাম যে আমি ভাত দিয়ে হাত খাই, কিন্তু এটা তো নয়, আমি হাত দিয়ে ভাত খাই, তার মানে শব্দের ওইখানে বাক্যে কিন্তু প্রত্যেকটা পদ রয়েছে, কিন্তু এলোমেলো জায়গায় বসে রয়েছে, সেটাকে তুমি যদি একটু সাজিয়ে লিখে নাও, তাহলে কিন্তু তুমি সেই বাক্যের সম্পূর্ণ অর্থ বুঝতে পারবে। এই ধরনের বাক্য হলে সেটাকে কিন্তু আমরা আসক্তি বলি। বোঝা গেল? তো এটাও স্বাভাবিকভাবে আসক্তি হচ্ছে। পরের প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? তোরা সব জয়ধ্বনি কর, এটা হচ্ছে আমাদের কি বলবো অনুজ্ঞাসূচক বাক্য, তোরা সব জয়ধ্বনি কর, এটা আমাদের অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট, সাপ মুক্ত, এখানে সমস্ত পদের সমাসের নাম কি? সাপ মুক্ত, এটা কি সমাস রয়েছে? সাপ মুক্তর ব্যাস বাক্য করলে কি হবে? সাপ হইতে মুক্ত। সাপ কথার অর্থ কি? মানে অভিশাপ, অভিশাপ, ঠিক আছে? তো এই অভিশাপ বা সাপ হইতে মুক্ত, তাহলে হইতে থাকে কোন সমাসে?
তৎপুরুষের কোন সমাসে? থেকে, হইতেছে, মনে পড়ছে? এটা হচ্ছে অপাদান। তাহলে অপাদান তৎপুরুষ সমাস, মানে অপশন খ হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট আসছি 2-4-এ। এখানে আমার 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, বলছে শূন্য বিভক্তি কাকে বলে? তাহলে শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি চিহ্ন শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে আমরা বলি শূন্য বিভক্তি। মানে অবিভক্তিটা হচ্ছে আমাদের শূন্য বিভক্তি। তুমি ধরো বললে যে আমি ভাত খাই, এখানে এই যে ভাত শব্দটা বলো, ঠিক আছে, এই ভাত শব্দটা আমি কি খাই? ভাত খাই, এটা কিন্তু কর্মকারকে রয়েছে, তাই তো, কর্মকারক রয়েছে, কিন্তু বিভক্তিটা দেখো, ভাত হচ্ছে আমার মূল শব্দ, এক্ষেত্রে কিন্তু আমার কোনো বিভক্তি যুক্ত হয়নি, কিন্তু একটাই বিভক্তি আছে ভাত, শেষে এই অবিভক্তিটাই হচ্ছে আমার শূন্য বিভক্তি। তাহলে শূন্য বিভক্তির সংজ্ঞা বোঝা গেল, যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে। কারণ বাক্যে আমরা যে শব্দগুলো পরপর বসাই সেগুলো কিন্তু বাক্যে বসানোর সাথে সাথে ওইগুলো এক একটা পদ হয়ে যায়, ঠিক আছে, শব্দকে পদে পরিণত করে, আর নিজে অপ্রকাশিত থাকে, মানে সে দেখায় না আমি যে প্রকাশ পাচ্ছি। যেমন এ বিভক্তি হলে কি হয়, যেমন মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, মন্দির আমার মূল শব্দ, এ বিভক্তি যুক্ত হয়েছে, এখানে কি হচ্ছে, এই যে শূন্য বিভক্তি সে কিন্তু নিজে অপ্রকাশিত রয়েছে, তো তাই জন্য শূন্য বিভক্তি বলছে নিজে অপ্রকাশিত থাকছে কিন্তু শব্দকে পদে পরিণত করছে। বোঝা গেল? নেক্সট বলছে সাধনকর্তা কাকে বলে? সাধনকর্তা কাকে বলে? আচ্ছা, সাধনকর্তা কাকে বলে? আমি যদি সাধনকর্তা যখন বাক্যে কোনো কর্তা উপকরণকে ধরা হয়, কোনো উপকরণকে ধরা হয় তখন তাকে বলে সাধনকর্তা। কোনো বাক্যে যখন কর্তাকে উপকরণ হিসেবে ধরা হয়, উপকরণ কর্তা যেটাকে আমরা বলি সেটাই হচ্ছে সাধনকর্তা। বলছে এর অন্য নাম কি? এর অন্য নাম আমরা এটাই বলতে পারি যে উপকরণ কর্তা, ঠিক আছে। যেমন ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, ঠিক আছে, এই ঢেকি কিন্তু কর্তা রূপেই এখানে বাক্যে বসছে, এটা কিন্তু একটা উপকরণ। বোঝা গেল? চলো নেক্সট বলছে আলো তার ভরবে এবার ঘর, চিহ্নিত কারক বিভক্তি, চিহ্নিত পদের কারক বিভক্তি, আলোর তলায় দাগ রয়েছে। বলছে তুমি একটা জিনিস ভেবে দেখো, এই কারক বিভক্তি নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে কি খুঁজতে হয়? ক্রিয়াপদ। তো এখানে ক্রিয়াপদ কে রয়েছে? ভরবে, এখানে ভরবে রয়েছে আমার ক্রিয়াপদ। ক্লিয়ার? তাহলে ভরবে যদি ক্রিয়াপদ রয়েছে, তো এই বাক্যে এই ভরার কাজটা কি করছে? কর্তা করছে নাকি অন্য কেউ করছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে ভরার কাজ কে করছে? বাবা, আলো করছে। তাহলে যদি ওই কোনো বাক্যে ক্রিয়াপদের কাজ যদি কর্তা নিজেই করে থাকেন তাহলে সেটা অবভিয়াসলি কর্তৃকারক। এটাই তোমার মেন, কর্তৃ আর কর্ম চেনার এটাই তোমার মেন জায়গা। তুমি গুলি ফেলছো যে এটা করতে হবে, নাকি তুমি বলবে যে কি তার আলোয় ভরবে, হ্যাঁ, কি তার ভরবে এবার ঘর কিসে, ঠিক আছে, তুমি এক চান্সে এটা করে দেবে আমার কি বলে করণ কারক। কিন্তু তুমি প্রশ্ন করে দেখো যে ওই ভরার কাজটা, আলোতে যে ঘরটা ভরে যাবে ওই ভরার কাজটা কে করছে? আলো নিজে নিজেই করছে, কেউ তাকে করে দিচ্ছে না। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার কিন্তু তোমার কি কারক? কর্তৃকারক শূন্য বিভক্তি। এটা হচ্ছে আমার কর্তৃকারক শূন্য বিভক্তি। 3 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারক শূন্য বিভক্তি। ঠিক আছে, চলো নেক্সট বাক্যাশ্রয়ী সমাস। এটাই তো, হ্যাঁ, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? যখন কোনো বাক্যকে বা বাক্যাংশকে আমরা সমাসবদ্ধ পদ হিসেবে ধরি তখন তাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। তাহলে যখন কোনো বাক্য বা বাক্যাংশকে আমরা সমাসবদ্ধ পদ হিসেবে ধরি তাকেই আমরা বলি বাক্যাশ্রয়ী সমাস। একটা উদাহরণ দিই, ধরো বললাম বসে আঁকো প্রতিযোগিতা, এটা কিন্তু একটা বাক্য বলতে পারো বা একটা বাক্যাংশ বলতে পারো, তো এটা হয়ে যাচ্ছে আমার বাক্যাশ্রয়ী সমাসের একটা উদাহরণ, যেটা কিনা একটা সমাসবদ্ধ পদ। বোঝা গেল? নেক্সট তারপরে দেখো প্রশ্ন, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পার্থক্য কি? দেখো মেন পার্থক্য, দ্বিগু সমাসে কি হয়? সবসময় পরপদ প্রধান, আর বহুব্রীহি সমাসে কি হয়? এখানে কিন্তু সবসময় যে অন্য পদ বা নতুন কোনো পদ বা তৃতীয় পদ প্রধান, মানে পূর্বপদ এবং পরপদ কোনোটাই বহুব্রীহি সমাসে প্রাধান্য পায় না, যেটা পায় সেটা হচ্ছে আমার যে অন্য পদ বা তৃতীয় কোনো পদ কিন্তু প্রাধান্য পায়। এটা হচ্ছে আমার এই সমাস, দ্বিগু সমাস এবং বহুব্রীহি সমাসের মধ্যে মেন পার্থক্য। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্ন দেখো, এখানে কিন্তু
এই গ্রামাটিক্যাল প্রশ্নগুলো কিন্তু খুব একটু ডিফিকাল্ট রয়েছে, তো একটু ভেবেচিন্তে করতে হবে, বুঝে গেল? তো পরের প্রশ্ন দেখো, এনাকি এই পদটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। তো তুমি প্রথমে দেখো এই এনাকি, আমি প্রথমে যেদিন আমি সমাস পড়িয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে এই সমাসের ক্ষেত্রে কি হয় বলতো, আমাদেরকে অর্থ জানতে হয়। তো এই এনাকি কথাটার অর্থ কি আমরা আগে জানি। এটা কত দাগের প্রশ্ন? 6 দাগের। তো এন কথার অর্থ কি বলতো? এন কথার অর্থ হচ্ছে এখানে হরিণ। আর অক্ষী কথার অর্থ কি বাবা? অক্ষী কথার অর্থ কি? আরে ম্যাডাম, অক্ষী কথার অর্থ তো চোখ। হ্যাঁ বাবা, আমিও জানি, চোখ, হরিণ চোখ। তাহলে এটার ব্যাস বাক্য সহ সমাস করতে হবে। তাহলে আমি বলতে পারি যে যখন আমরা করছি বিধুমুখী, ঠিক আছে, বিধুমুখী, তো তখন আমরা কি করছি, যে বিধুর মতো মুখ যার, তাই তো, বিধুর ন্যায় মুখ যার, সেটা কিন্তু আমরা করছি কি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এক্ষেত্রেও সেটাই হবে। এনাক্ষী, এন অক্ষীর ন্যায় অক্ষী যার, এন মানে হচ্ছে হরিণ, অক্ষীর ন্যায়, অক্ষীর ন্যায় অক্ষী যার, এটা কি সমাস হচ্ছে? এটা হচ্ছে আমার মধ্যপদলোপী, মধ্যপদলোপী বহুব্রীহি, বহুব্রীহি সমাস। আর লিখছি না, সমাসটা তোমরা লিখে নিও, ঠিক আছে? ক্লিয়ার? চলো, সাপেক্ষ পদ কোন বাক্যে ব্যবহৃত হয়? সাপেক্ষ পদ একটাই বাক্যে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে জটিল বাক্য। যিনি লেখক তিনি লেখেন, যিনি লেখক তিনি লেখেন, যদি সে আসে তবে আমি যাব, এগুলো সমস্ত যাচ্ছে আমার সাপেক্ষ পদ। যদি, তবে, যিনি, তিনি, যে, সে, যা, তার, যত, তত, এগুলো কিন্তু সমস্ত যাচ্ছে সাপেক্ষ পদ। তাহলে সাপেক্ষ পদ ব্যবহৃত হয় জটিল বাক্যে। চলো নেক্সট কি বলেছে, যে শোরগোল শোনা যাচ্ছিল তা মিলিয়ে গেল দূরে, এটাকে কিসে করতে হবে বাবা? যৌগিক বাক্যে। প্রথমে জানতে হবে যৌগিক বাক্যের নিয়ম কি। যৌগিক বাক্যে করতে গেলে আমাদের নিয়ম হচ্ছে মাঝখানে একটা সংযোজক অব্যয় আনতে হবে। আর কি করতে হবে? প্রথমত এটা তো আছে আমার জটিল বাক্যে, এই যে আর তা, এটা জটিলে আছে কিন্তু করতে হবে যৌগিকে। তাহলে আমাকে এই যে তোমার হচ্ছে কি বলে, জটিল বাক্যের যেগুলো বসানো রয়েছে সাপেক্ষ পদ, এটাকে তুলে দিয়ে আমাকে একটা সংযোজক অব্যয় বসাতে হবে। তাহলে আমি কি লিখবো? এটাই লিখবো 8 প্রশ্নের উত্তর, যে শোরগোল শোনা যাচ্ছিল, শোরগোল শোনা যাচ্ছিল, এবং এবং হচ্ছে আমার এখানে সংযোজক অব্যয়, তা দূরে মিলিয়ে গেল, দূরে মিলিয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমার কিসের উদাহরণ? যৌগিক বাক্যের উদাহরণ। নেক্সট প্রশ্ন দেখো, হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না। এই প্রশ্নটা অনেকবার পড়েছে, করতে পারছে, কি হবে? হিংসা মহৎ কার্য সাধন করে না। পরের প্রশ্ন দেখো, লুপ্তকর্তা ভাববাচ্যের একটু আগে উদাহরণ দিলাম আমি, যে কি আশা হোক। ঠিক আছে, চলো রেখছো পিছু, এই প্রশ্নটা কতবার এবারে টেস্ট পেপারে রিপিট এসেছে, লুপ্তকর্তা ভাববাচ্যের উদাহরণ বহুবার, এটাও এসেছে রিপিট, এটাও অনেকবার রিপিট এসেছে, এগুলো সমস্ত রিপিট প্রশ্ন। পরের দেখো, আমরা 8 নম্বর যে সেটটা রয়েছে সেই সেটটা আলোচনা করব। প্রথম আমাদের চিঠি পকেটেই ছিল, চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল 5, এটা দিয়েছে নদীর বিদ্রোহ থেকে। পরের প্রশ্ন 2-এ মূল অদল বদল গল্পটি কোন ভাষায় লেখা, এটা রিপিট প্রশ্ন, অলরেডি আমরা করে নিয়েছি। তোমার চিন্তা নেই ঠাকুর, এখানে ঠাকুর বলতে যাকে বোঝানো হয়েছে, যে রান্না করত, যে রান্নার কাজ করত তাকে কিন্তু এখানে ঠাকুর বলা হয়েছে। তো এখানে কে করতো? এটা হচ্ছে তেওয়ারি। পরের প্রশ্ন দেখো, বিদায় এবে দেহ বিধুমুখী, এখানে বিধুমুখী বলতে কার কথা বলা হয়েছে? প্রমীলা সুন্দরী, মানে ইন্দ্রজিতের স্ত্রীর নাম হচ্ছে প্রমীলা, এখানে বিধুমুখী বলতে প্রমীলাকে বোঝানো হয়েছে। চলো, উপেক্ষার আবিল দৃষ্টিতে, আবিল কথার অর্থ কি? এটা আবিল হবে, ঠিক আছে, এটা আবিল, এখানে বানান ভুল আছে, এটা হচ্ছে কলুষিত। পরের প্রশ্ন দেখো, তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী কথার অর্থ হচ্ছে প্রাসাদ। আদিতে ফাউন্ট পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন, এটা বহুবার এসেছে প্রশ্ন। ছেলেবেলায় দেখা দারোগা বাবুর কলমটি গোজা ছিল কোথায়? মোজায়। নেক্সট, আচ্ছা, ভয়ঙ্কর, এটা কি রয়েছে? অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটি একটি প্রবাদ। আচ্ছা, 10-এর প্রশ্ন, মায়ে ঝিয়ে গল্প করে, মায়ে ঝিয়ে, এটা হচ্ছে আমাদের সহযোগী কর্তার উদাহরণ, সহযোগী কর্তা। পরের প্রশ্ন দেখো, ভালো করে পড়ো এই প্রশ্ন, গতকাল তোমার বাড়ি যাব, বাবা যাব, ফিউচার টেন্সে রয়েছে, ভবিষ্যতে রয়েছে, তাহলে সেখানে গতকাল কি করে হয়? গতকাল মানে যেটা হয়ে গেছে, ভালো করে প্রশ্ন পড়তে হবে। তো এই বাক্যে যা নেই সেটা হচ্ছে একদম যোগ্যতা নেই, যোগ্যতাহীন বাক্য এটা একটা। ক্লিয়ার? চলো,
ক্রিয়াজাত অনুসর্গটি হলো ক্রিয়াজাত অনুসর্গ, ক্রিয়া দ্বারা নিমিত্ত হতে, হতে হচ্ছে এখানে ক্রিয়াজাত, এখানে কি মুছে গেল না, হতে হচ্ছে আমার ক্রিয়াজাত অনুসর্গ। নেক্সট, যুগান্তর শব্দটি ব্যাসবাক্য করলে কি হবে? অন্য যুগ। যুগান্তর, গ্রামান্তর, মতান্তর, দেশান্তর, এগুলো কিন্তু সব হচ্ছে আমার নিত্য সমাসের উদাহরণ, নিত্য সমাসের উদাহরণ। চলো নেক্সট, হ ধাতুজাত ক্রিয়া বসে কোন বাচ্চে? হ ধাতুজাত ক্রিয়া বসে ভাব বাচ্চে। পরের প্রশ্ন দেখো, দৃশ্যটি খুবই সুন্দর, এটি কি ধরনের বাক্য? প্রশ্নবাচক, নির্দেশক, বিশ্বসূচক নাকি অনুজ্ঞা? ভালো করে দেখো, বলছে দৃশ্যটি খুবই সুন্দর, এখানে কোনো সাইন নাই, মানে বিস্ময়সূচক সাইন নাই, এখানে পূর্ণচ্ছেদও নাই, ঠিক আছে, এখানে বিস্ময়সূচক সাইন নাই, পাশাপাশি এখানে যে পূর্ণচ্ছেদ হবে সেটাও কিন্তু নাই। ক্লিয়ার? তো এখানে এই বাক্যটাকে আমরা কি বাক্য বলবো তাহলে? এটাকে বলবো আমরা নির্দেশক বাক্য। তুমি বলবে তাহলে আমি কেন এটাকে বিশ্বসূচক বাক্য করছি না? দেখো, আমরা কোনো শব্দে যদি এক্সক্লেমেটরি সাইন থাকে, যদি নাও থাকে, তাহলে একটা এক্সক্লেমেটরি ভাব এখানে দিই। আমি যদি বলতাম যে আহা, আহা দৃশ্যটি খুব সুন্দর, কিংবা এটা বলতাম ধরো বাহ, দৃশ্যটি খুবই সুন্দর, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমার বিস্ময়সূচক বাক্য। কিন্তু এক্ষেত্রে আমার যেহেতু কোনো সাইন নেই, সিম্পল একটা বিবৃতি এখানে ব্যাখ্যা করা হয়েছে, দৃশ্যটি খুবই সুন্দর, এটা একটা সাধারণ বিবৃতি, তো সেজন্য এটাকে আমরা করব নির্দেশক বাক্য। আশা করছি বুঝতে পেরেছো জিনিসটা আমি কি বোঝাতে চাইছি। যারা এটা হয়তো অনেকেই ভুল করবে, ভাববে হয়তো এটা আমার বিস্ময়সূচক বাক্য, কিন্তু বাবা ভালো করে দেখো, এখানে কিন্তু না আছে কোনো বিস্ময়বোধক শব্দ, না আছে আমার কোনো চিহ্ন, তাহলে স্বাভাবিকভাবেই এটা একটা আমি বিবৃতি হিসেবেই ধরবো, তো সেজন্য এটা হয়ে যাচ্ছে আমার নির্দেশক। চলো নেক্সট 16 প্রশ্ন কি রয়েছে? মেবারের পাহাড় লজ্জায় মুখ ডেকেছে, এখানে লজ্জায় এটা কি জাতীয় পদ? এটা হচ্ছে আমাদের করণ কারক। নেক্সট, উপপদ তৎপুরুষ সমাসে পূর্বপদরা কি হয়? অবশ্যই বিশেষ্য হয়, যেমন ইন্দ্রজিৎ, ইন্দ্র হচ্ছে এখানে বিশেষ্য পদ। চলো এরপরে আসছি দুয়ের দাগে। দুয়ের দাগের 8টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে পোকাটা উড়ে গেল, ভালো করে প্রশ্ন পড়ো। পোকাটা উড়ে গেল, এখানে কারক সম্পর্কে নির্দেশ করতে হবে এবং তার বিভক্তি নির্ণয় করতে হবে, মানে সোজা কথা কারক বিভক্তি। তো এখানে বলছে পোকাটা উড়ে গেল, এই বাক্যে ক্রিয়াপদ কি রয়েছে? উড়ে গেল। তাহলে উড়ে যাওয়ার কাজটা কে করছে? পোকা নিজে নিজেই করছে, কেউ কিন্তু তাকে কিছু করছে না বা অন্য কেউ এর কাজটা করে দিচ্ছে না, তাহলে উড়ে যাওয়ার কাজ কিন্তু পোকা নিজে নিজেই করছে। তো এটা কি হয়ে যাচ্ছে আমার? এটা হয়ে যাচ্ছে আমার কর্তৃকারক, কর্তৃকারক। এবারে দেখো, এখানে বিভক্তি করতে বলেছে, তো বিভক্তি আমার কি? পোকা হচ্ছে মূল শব্দ আর টা হচ্ছে আমার বিভক্তি, টাটা বিভক্তি হচ্ছে এখানে নির্দেশক, টা নির্দেশক যোগে, টা নির্দেশক যোগে, এটাই তোমাকে লিখতে হবে। বোঝা গেল? চলো, লক্ষণাত্মক করণের একটা উদাহরণ দিতে হবে। পৈতায় বামুন চিনি, করণ মানে পৈতার দ্বারা, মানে পৈতা থাকলে আমরা এক ঝটকায় বুঝে যাই যে না না ওটা ব্রাহ্মণ, তাহলে আমরা লিখবো পৈতায় বামুন চিনি। বোঝা গেল? নেক্সট 3 প্রশ্ন দেখো, সমাসের পরিভাষাগুলো লেখো। বাহ, এই প্রশ্ন আমি একদম সমাসের ওয়ান শট ক্লাসে করিয়েছি, পুরো ডাইরেক্ট প্রশ্ন এসেছে, প্রত্যেকটা প্রশ্ন এখানে কমন আছে, প্রত্যেকটা প্রশ্ন কেউ যদি বুঝে ক্লাসটা একবার দেখে, আই থিঙ্ক কোনো ডাউট থাকবে না, সে নিজে থেকেই করতে পারবে। কি বলছে? সমাসের পরিভাষা কি? পূর্বপদ, পরপদ, সমস্যমান পদ, সমস্ত পদ এবং ব্যাসবাক্য, এটা হয়ে যাচ্ছে আমার সমাসের পরিভাষা। 5টা পরিভাষা রয়েছে। পরের প্রশ্ন দেখো, বহুব্রী শব্দের ব্যাসবাক্য নির্ণয় করো। বহুব্রী আছে যার, ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে আমার বহুব্রীর সমাস। নেক্সট, এলো তারা, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এটাকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হবে। তো এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এটা কিন্তু আমাদের রয়েছে কর্তৃবাচ্যে, তো আমি এটা কি লিখবো? যে ওদের লোহার হাতকড়ি নিয়ে আসা হলো, ওদের লোহার হাতকড়ি নিয়ে আসা হলো। বোঝা গেল? নেক্সট, জটিল বাক্যের উদাহরণ দাও। ও বহুবার দিয়েছি, তোমরা নিজেরাই লিখে নেবে। আচ্ছা, নদীর বিদ্রোহের কারণ তার বোধগম্য হইয়াছে, এটা কোন বাচ্চে রয়েছে? করতে হবে কর্তৃবাচ্যে, করতে হবে আমাকে কর্তৃবাচ্যে। এটা কোন বাচ্চে রয়েছে? এটা রয়েছে আমার কি বলে ভাব বাচ্চে, এখানে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হবে। তাহলে আমি কি লিখবো? নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ সে, এই তারটার জায়গায় হবে সে, সে বুঝিতে, বুঝিতে পারিয়াছে,
পারিয়াছে। এখানে লিখে দিলাম ছোট ছোট করে, যদি না বুঝতে পারে আমি বলে দিচ্ছি একবার। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটা ছেদ হবে। চলো, আধার আধেয় সম্বন্ধের একটা উদাহরণ দিতে হবে। আধার আধেয় সম্বন্ধের উদাহরণ বাবা কি হবে? কলসির জল খুব ঠান্ডা, কলসির জল খুব ঠান্ডা হয়। তো কলসির জল হয়ে যাচ্ছে আমার এখানে আধার আধেয় সম্বন্ধ পদ। এই যে র বিভক্তি, কলসি, ঠিক আছে, র বিভক্তি এসেছে। চলো নেক্সট, নিত্য সমাসের বিশিষ্টতা কি? নিত্য সমাসের বিশিষ্টতা কি? নিত্য সমাসের কি বিশিষ্টতা? এখানে প্রথাগত নিয়মে ব্যাসবাক্য হয় না, এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা কি, এখানে আরেকটা বিশিষ্টতা হচ্ছে যে এই নিত্য সমাস করতে গেলে আমাদেরকে অন্য পদের সাহায্য নিয়ে করতে হয়। তাহলে দুটো বলে দিলাম। নেক্সট, অনুষ্কা ভালো গান করে, এই বাক্যটি বিশেষ্য খণ্ড ও ক্রিয়া বিশেষণ খণ্ড চিহ্নিত করো। তাহলে অনুষ্কা ভালো গান করে, এটার কি হবে? ঠিক আছে, চলো, অনুষ্কা ভালো গান করে, এই বাক্যটার প্রথম করতে হবে বিশেষ্য খণ্ড। বিশেষ্য খণ্ড তো আমার হচ্ছে অনুষ্কা, এটা হয়ে যাচ্ছে আমার বিশেষ্য খণ্ড। আর ক্রিয়া বিশেষণ খণ্ড কোনটা? ভালো। গান করার যে ক্রিয়া, সে কেমন গান করে? না ভালো, তো এটা স্বাভাবিকভাবে ক্রিয়া বিশেষণ খণ্ড। ঠিক আছে, চলো এরপরে আসছে আমাদের 9 নম্বর যে সেটটা রয়েছে সেই সেটের। তো প্রথম প্রশ্ন দেখো আমাদের কি রয়েছে। ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল, কেন ছিঁড়ে গিয়েছিল? না কালিয়ার সঙ্গে মারপিট করতে গিয়ে। পরের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস হচ্ছে দিবা রাত্রির কাব্য। পরের প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের থানা থেকে ধীরে মন্থর পদে যেদিকে রাস্তা দিয়ে সোজা প্রস্থান করেছিল সেটা ছিল উত্তর দিকে, উত্তর দিকের রাস্তা, উত্তর দিকে। গ অপশন হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, কি ঘোষণা করেছিল? দিনের অন্তিম কাল। একদম খুব ইম্পর্টেন্ট লাইন এগুলো, এজন্য বলি কবিতা ভালো করে পড়লে একদম প্রত্যেকটা প্রশ্ন তুমি নিজের থেকেই করতে পারবে। পরের প্রশ্ন দেখো, বর্ম খুলে দেখো আদুরে গায়ে, এখানে আদুরে শব্দটির অর্থ কি? অনাবৃত শরীর, এখানে আদুরে শব্দের অর্থ হচ্ছে অনাবৃত শরীর। পরের প্রশ্ন দেখো, জড়ায় মরায় মুমূর্ষুদের প্রাণ লুকালো ওই বিনাশে, ওই বিনাশে, কোথায়? ওই বিনাশে। পরের প্রশ্ন, শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহে যে পেনের সংখ্যা অধিক ছিল সেটা ছিল পার্কার, বেশ কয়েক রকমের পার্কার পেন ছিল শৈলজানন্দের কাছে। নেক্সট, বৈজ্ঞানিক সাহিত্যের লেখায় যে ধরনের অলংকার ব্যবহার করা যেতে পারে সেটা কি? উৎপ্রেক্ষা এবং অতিশয়োক্তি। নেক্সট দেখো, সেন্সিটিভ পার্সন, এই শব্দটির বাংলা করলে কি হবে? অভিমানী, অভিমানী। আমি বলেছিলাম এই জায়গাগুলো ভালো করে পড়তে, দেখলে ওখান থেকেই একটা প্রশ্ন দিয়ে দিল পরের সেটে। চলো নেক্সট, নিম্নলিখিত পদগুলির মধ্যে বিপসা, বিপসা মানে কি? একই শব্দ, সেটা কর্ম হতে পারে, সেটা করণ হতে পারে, পুনরাবৃত্তি হবে, সেটা অধিকরণ হতে পারে। সেই শব্দটা কি করবে? বা পুনরাবৃত্তি মানে বাক্যে দুবার ব্যবহার করা হবে, তো সেই যে সেটাকে আমরা বলি বিপসা। তাহলে বিপসা অর্থ প্রকাশক অব্যয়ভাব সমাসের একটা উদাহরণ দিতে হবে, তো এখানে হবে অনুক্ষণ, অনুক্ষণ। ঠিক আছে, নেক্সট, যুধিষ্ঠির, এটা তো উপপদ তৎপুরুষের উদাহরণ, যুদ্ধে স্থির, যুধিষ্ঠির যুদ্ধে স্থির থাকেন যিনি। চলো, পুরোহিত, আচ্ছা পুরোহিতে, পুরোহিতে, পুরোহিতে দক্ষিণা দাও, পুরোহিতে দক্ষিণা দাও চিহ্নিত পদটির কি কারক? হ্যাঁ, এটা ভুল রয়েছে, পুরোহিতকে দক্ষিণা দাও, এটা এখানে হবে না, এটা ভুল রয়েছে। পুরোহিতকে দক্ষিণা দাও চিহ্নিত পদটির কি কারক? এটা হয়ে যাচ্ছে আমাদের কর্মকারক। পুরোহিতকে, কাকে দক্ষিণা দিয়ে দেওয়ার কথা বলছে? পুরোহিতকে। তাহলে যখন আমরা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে যেটা পাবো সেটাকে আমরা বলি কর্মকারক, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার কর্মকারক। পরের প্রশ্ন দেখো, মোটা গোঁফওয়ালা হিষ্টপুষ্ট নদর শরীরের লোকটা সাদা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে, চিহ্নিত অংশটি মানে এই মোটা থেকে একদম লোকটা পর্যন্ত, এটা কি আমার উদ্দেশ্য প্রসারক। লোকটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য, এতগুলো তার আগে মানে উদ্দেশ্যকে সম্প্রসারিত করা হয়েছে, তো এটা হয়ে যাচ্ছে আমার উদ্দেশ্য সম্প্রসারক। বিভক্তি কখনোই লুপ্ত হয় না একমাত্র সম্বন্ধ পদে, একটু আগে এটা পড়ালাম। বেঁধেছে যে দৃঢ় বাঁধে, এখানে উদ্ধৃতিটি হলো কিসের? বেঁধেছে যে সমধাতুজকরণ, এটা হয়ে যাচ্ছে আমাদের, দেখো না, এক বাঁধ ধাতু থেকে সেখানে ক্রিয়া যে বাঁধে এটাও এসেছে এবং যেটা করণ সেটাও এসেছে, সেটা হয়ে যাচ্ছে আমার সমধাতুজকরণ। চলো, উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, এটা হয়ে যাচ্ছে আমাদের
ভাব বাচ্যের উদাহরণ। নেক্সট দেখো 17 কি প্রশ্ন রয়েছে, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। গঠনগত দিক থেকে বাক্য চার প্রকার, জটিল, যৌগিক, আর হচ্ছে যে তোমার জটিল, কি বললাম, সরল, যৌগিক, জটিল এবং মিশ্র, ঠিক আছে, চার প্রকার। তো এক্ষেত্রে যখন আর তখন ব্যবহার করা হয়েছে, তো এটা হয়ে যাচ্ছে আমাদের জটিল বাক্য। নেক্সট চলো পরবর্তী আমাদের 2-এর দাগে 4-এর প্রশ্ন। প্রথম প্রশ্ন কি রয়েছে ভালো করে দেখো, কেমন প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। কর্মপ্রবচনীয় কাকে বলে? তাহলে কর্মপ্রবচনীয় কাকে বলে, প্রথমে জানতে হবে প্রবচনীয় বলতে কি বোঝাচ্ছে। প্রথমত কর্মপ্রবচনীয় বলতে কিন্তু আমাদের যে অনুসর্গ সেটাকে বোঝাচ্ছে, আমাদের যে আমরা কারকে যে অনুসর্গ ব্যবহার করি সেটাকে বোঝাচ্ছে। তাহলে অনুসর্গ কাকে বলে? তাহলে আমি এটা লিখতে পারি, যে অব্যয়পদ বিশেষ্য, যে অব্যয়পদ বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের সাথে বসে তাকে কিন্তু আমরা বলি অনুসর্গ। যেমন ধরো থেকে, হইতেছে, এরম যে কারক, মানে কারকের জন্য আমরা যেগুলো ব্যবহার করি সেটাকে আমরা বলি অনুসর্গ। যেমন আমি বলতে পারি যে গাছ থেকে আম পড়লো, গাছ থেকে আম পড়লো। তো স্বাভাবিকভাবে আমার এই গাছ থেকে, এই থেকেটা হচ্ছে কি আমার অনুসর্গ, থেকেটা হচ্ছে আমার অনুসর্গ। তাহলে এটা হচ্ছে উদাহরণ। পরের প্রশ্ন, আর নিশ্চয়ই তোমাকে এই প্রশ্নটা বলতে হবে না, অনুক্ত কর্তার একটা উদাহরণ, আমি আর রিপিট করছি না। প্রাণ পাখি এই কথাটি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। প্রাণ পাখি মানে এটা অভেদ কল্পনা করেছে, একটা দৃশ্যমান এবং একটা অদৃশ্য, এর মাঝে অভেদ কল্পনা করেছে, তাহলে এটা রূপক কর্মধারয় সমাস। এবং আমি এটা লিখবো যে প্রাণ রূপ, আচ্ছা একটু ভুলে গেল, প্রাণ রূপ পাখি, এটা হয়ে যাচ্ছে আমার কি রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। চলো নেক্সট, পরের প্রশ্ন কি রয়েছে, 4-এর প্রশ্ন রয়েছে অন্য মনু মতান্তর, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাস, অন্য মনু মতান্তর, নিত্য সমাস। পরের প্রশ্ন দেখো, বহুবার রিপিট করেছি প্রশ্ন। 5-এর প্রশ্ন, পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, চিহ্নিত পদগুলি, আচ্ছা কোন কোন কারকের কোন কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এটা তো পুষ্পে পুষ্পে মানে ফুলে ফুলে, ঠিক আছে, ফুলে ফুলে, তো এটা হয়ে যাচ্ছে আমাদের করণ, করণে বিপসা, আর কুঞ্জে কুঞ্জে হচ্ছে আমার অধিকরণে বিপসা। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার পুষ্পে পুষ্পে হচ্ছে করণে বিপসা, কুঞ্জে কুঞ্জে মানে কোথায় অধিকরণে বিপসা। নেক্সট, কর্তৃবাচ্যে রূপান্তর করো, শুধু এটাই জানা ছিল না, তাহলে এটাকে কর্তৃবাচ্য করলে কি হবে, শুধু এটাই জানতাম না, শুধু 6-এর প্রশ্ন, শুধু শুধু এটাই জানতাম না, শুধু এটাই জানতাম না। চলো নেক্সট, জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। এই বাক্যটিকে কিসে করতে হবে বাবা, সরল বাক্যে করতে হবে। তাহলে আমি এটা লিখবো যে জগদীশবাবু অত টাকা সাধলেও, এটাকে তুলে দিয়ে আমরা লিখবো সাধলেও, সাধলেও আপনি, অথচ সাধলেও আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। এখানে পূর্ণচ্ছেদ তুলে দিয়ে আমরা লিখে দেবো, এই জিজ্ঞাসা চিহ্ন তুলে দিয়ে আমরা করে দেবো এটা পূর্ণচ্ছেদ। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমার সরল বাক্যে রূপান্তরিত। বোঝা গেল? আমি এখানেই রূপান্তরটা করে দিলাম। চলো, পৃথিবী হয়তো গেছে মরে, অর্থগত দিক থেকে এটা কোন শ্রেণীর বাক্য? এখানে পৃথিবী হয়তো, দেখো না আমি কিন্তু শিওর নই, আমি সংশয় প্রকাশ করছি, তাই তো, সংশয় প্রকাশ করছি। তো সংশয় প্রকাশ করলে এটা কি হবে, সংশয়সূচক বাক্য, ঠিক আছে। নেক্সট, তির্যক বিভক্তি আশা করছি আর বলতে হবে না। নেক্সট 10-এর প্রশ্ন কি রয়েছে, আমাদের ঘর গেছে উড়ে, এখানে ঘর, ঘর হচ্ছে যে কারক বিভক্তি নির্ণয় করতে হবে, এটা হচ্ছে আমাদের কর্তৃকারক শূন্য বিভক্তি, কর্তৃকারক শূন্য বিভক্তি, কর্তৃকারক শূন্য বিভক্তি, ঠিক আছে, কর্তৃকারক শূন্য বিভক্তি। কারণ এই উড়ে যাচ্ছে যে, এই যে ক্রিয়াপদ, এই উড়ে যাওয়ার কাজ কিন্তু ঘর ঝড়ে ধরো নিজে নিজেই উড়ছে, ঠিক আছে, ঘর নিজে নিজেই সে কাজটা করেছে, এজন্য এটা কর্তৃকারক শূন্য বিভক্তি। চলো নেক্সট, আমাদের লাস্ট যে আজকে সেটটা রয়েছে সেই সেটটা আলোচনা করব, আমাদের 10 নম্বর সেট, যেটার পেজ নম্বর ছিল কিন্তু 278, 278
চলো প্রথম প্রশ্ন দেখো, আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে অদ্ভুত উদ্যত শান্ত ও উজ্জ্বল দৃষ্টি। নেক্সট, ইসাবের জামার পকেট কতটা ছিঁড়ে গিয়েছিল? 6 ইঞ্চি। তারপরে নদীর বিদ্রোহের গল্পে বৃষ্টি থেমেছিল 3 ঘন্টার জন্য। তোরা সব জয়ধ্বনি কর। কবিতায় পংক্তিটি কতবার ব্যবহার করেছে বাবা? 19 বার ব্যবহার করা হয়েছে। অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে, প্রথম স্বর্গ। নেক্সট, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে, প্রদোষ শব্দটির অর্থ কি? সন্ধ্যা। পরের প্রশ্ন দেখো, কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন কে? দার্শনিক, মানে অপশন ঘ। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? এখানে অল্প বিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদেরই উল্লেখ করেছেন। সিজার যে কলমটিকে দিয়ে কাশকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। পরের প্রশ্ন দেখো, বলছে কোনটি বিভক্তি প্রধান কারক নয়? অধিকরণ, নিমিত্ত, আচ্ছা কর্ম নাকি কর্তৃ? কোনটি বিভক্তি প্রধান কারক নয়? বিভক্তি প্রধান কারক নয়, অধিকরণ তো বিভক্তি প্রধান কারক। নিমিত্ত হচ্ছে যে আমরা এখানে জন্য, উদ্দেশ্য এগুলোকে আমরা অনুসর্গ হিসেবে ধরি, তাহলে বিভক্তি প্রধান কারক নয় হচ্ছে আমার নিমিত্ত। পরের প্রশ্ন দেখো 11তে, ট্রেনটি স্টেশন ছাড়লো, এটা কি কারক? তুমি প্রশ্ন করবে আচ্ছা ছাড়লো ক্রিয়াপদ, ট্রেনটি কোথা থেকে ছাড়লো, তাই তো? কোথা হচ্ছে মানে এটা অধিকরণ কারক, তাই তো? একেবারে ভুল। ভালো করে প্রশ্ন পড়ো। ট্রেনটি স্টেশন ছাড়লো মানে উদ্দেশ্য কি রয়েছে? স্টেশন থেকে ছাড়লো, ট্রেনটি স্টেশন থেকে ছাড়লো, তাহলে এটা হয়ে যাবে আমাদের কিন্তু অপাদান কারক। কারণ স্টেশনে ছিল, সে স্টেশন থেকে ছেড়ে গেল, ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে গেল, এটা হয়ে যাচ্ছে আমাদের অপাদান কারক। অনেকেই এটা ভুল করে অধিকরণ কারক করবে, কিন্তু সেটা একেবারেই ভুল। আরো একটা উদাহরণ আমি যদি দিই, ধরো তিলে তেল হয়, ঠিক আছে, তিলে তেল হয়, তাহলে তিল থেকে তেল হয়, তিল থেকে তেল হয়, তাহলে এই তিল থেকে হয়ে যাচ্ছে কিন্তু আমার এই অপাদান কারক। বোঝা গেল? এই জায়গাগুলো একটু ভালো করে বুঝে দেখতে হবে যে কি প্রশ্নটা বলছে, কি আমার লাইনটা দেওয়া রয়েছে, কি বোঝাতে চাইছে। চলো নেক্সট, আমি আকাশের ডানা মেলে উড়ি, এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? চোখ বুঝে যোগ্যতা। তুমি কি ডানা মেলে আকাশে উঠতে পারবে? সেটা রূপকথায় হতো, এখানে হয় না, আমাদের কলিযুগে হয় না, ঠিক আছে? তো এটা হয়ে যাচ্ছে আমার কোন শর্ত? যোগ্যতা। নেক্সট, হয়তো বাড়ি চলে গেছে, এই বাক্যটি কি হবে? এটা হচ্ছে আমাদের সংশয় সূচক, আমি জানি না সে আছে কিনা, হয়তো সে বাড়ি চলে গেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সংশয় সূচক বাক্য। পরের প্রশ্ন দেখো, নিত্য সমাসের উদাহরণ কি? খেচর, না খেচর তো নয়, তো যুগান্তর, অন্য যুগ, অন্য যুগ, ঠিক আছে? এটার হয়ে যাচ্ছে আমার কি বলে অব্যয়ীভাব সমাস, এটা হয়ে যাচ্ছে আমার উপপদ তৎপুরুষ সমাস। আকণ্ঠ, এটাও হয়ে যাচ্ছে আমার তোমার কি বলে অব্যয়ীভাবও হবে, হ্যাঁ অব্যয়ীভাবও হবে। চলো নেক্সট, হাতে ও কলমে, হাতে কলমে এটি কোন ধরনের অলপ সমাস? হাতে ও কলমে দেখো, এখানে কিন্তু আমার যে বিভক্তি, এই যে হাত আর কলম মূল শব্দ, এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে, কিন্তু তুমি দেখো সমাস বদ্ধ করে দেওয়ার পরেও কিন্তু এখানে বিভক্তি চিহ্নগুলো রয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এটাকে আমি বলতে পারি যে অলপ সমাস, সেখানে কিন্তু বিভক্তি চিহ্ন লোপ পায় না। ওই একটাই মাত্র সমাস রয়েছে যেখানে বিভক্তি চিহ্ন লোপ পায় না, তাহলে এটা অলপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কারণ হাত আর কলম দুটোই আমাদের কি বলবো ইম্পর্টেন্ট। তুমি হাত যদি না লিখো তাহলে কলম দিয়ে তুমি লিখবে কি করে, আর কলম যদি না থাকে তুমি হাত দিয়ে লিখবে কি করে? সেটা পেন্সিল হতে পারে, যা আমি কিন্তু এখানে কলমের কথাই বলছি। তো সেই হিসেবে এখানে কিন্তু দেখো দুটো পদের অর্থই কিন্তু প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে? তো এটা হয়ে যাচ্ছে আমাদের অলপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। নেক্সট, যে বাচ্চা কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে আমরা বলি কর্মকর্তৃবাচ্য। আমি জানি এই প্রশ্নের উত্তর কিছু হোক আর নাই হোক প্রত্যেকটা স্টুডেন্ট দিতে পারবে। চলো, আবেগ ভরা গলায় হাসান বললেন, বাক্যটি ভাববাচ্যের রূপ হবে। আবেগ বলা গলায় হাসানের বলা হলো, কোথায় রয়েছে অপশনটা? আবেগ বলা গলায় হাসানের বলা হলো, এই যে খ, ঠিক আছে? চলো নেক্সট, নেক্সট আমরা 2-4 দেখো, এখানেও কিন্তু আমাদের 8টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, এই প্রশ্ন বহুবার করে দিয়েছি, সম্বন্ধ পদ কারক নয় কেন? ঠিক আছে, এটা বহুবার বলে দিয়েছি। শূন্য বিভক্তি আমাদের অলরেডি রিপিট প্রশ্ন। নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও, এটাও আমাদের রিপিট প্রশ্ন, তাও একবার বলে দিচ্ছি, এটা আগের সেট মানে এই সেটে মনে হয় একবারও আলোচনা করিনি। সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হচ্ছে আমার এখানে নিরপেক্ষ কর্তা। সমধাতুজকরণ, এই কর্ম, এখানে আমি বারবার বলেছি যখন কোনো বাক্যে যে ক্রিয়াপদ এবং যে কর্ম একই ধাতু থেকে জাত হবে তখন সেটাকে বলি সমধাতুজ কর্ম, ঠিক আছে? নেক্সট,
গৌর অঙ্গ যাহার, এটাকে সমাসবদ্ধ করলে কি হবে? গৌরাঙ্গ সমাসের নাম কি হবে? বহুব্রীহি। নেক্সট, মানুষ কেবল অদৃশ্যরই দাস নয়, এটাকে প্রশ্নবোধক বাক্যে করতে হবে। তাহলে আমি এটা করতে পারি, মানুষ কি কেবল অদৃষ্টেরই দাস, এখানেই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, মানুষ কি কেবল অদৃষ্টেরই দাস, এটা হয়ে যাচ্ছে আমার তখন প্রশ্নবোধক বাক্য। চলো নেক্সট, বর্তমান অনুজ্ঞার উদাহরণ দাও। আমি বর্তমান অনুজ্ঞার উদাহরণ ধরো একটা লিখলাম যে, আবার তোরা মানুষ হ, এটা হয়ে যাচ্ছে আমাদের বর্তমান অনুজ্ঞা, এটা হয়ে যাচ্ছে আমার বর্তমান অনুজ্ঞা। নেক্সট, এ কার লেখা, এটাকে কর্তৃবাচ্যে করতে হবে। তো আমি এটা বলতে পারি যে এটা কে লিখেছে, এটা কে লিখেছে। পরের প্রশ্ন দেখো, চরণ কমল পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম কি হবে? চরণ কমল, চরণের ন্যায় কমল। নয়ের প্রশ্ন, চরণের ন্যায়, এই সরি, চরণ কমল কি চরণের ন্যায় কমল, তার চরণ কমলের ন্যায়, চরণ কমলের ন্যায়, এটা হয়ে যাচ্ছে আমার কোন সমাস গো? উপমিত। এটা হয়ে যাচ্ছে আমার উপমিত কর্মধারয় সমাস, কর্মধারয়, এটা হয়ে যাচ্ছে আমার উপমিত কর্মধারয় সমাস। নেক্সট দেখো পরের প্রশ্ন, চিঠিটি পকেটে রয়েছে, এখানে এই চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। চিহ্নিত পদটি এটা কোথায় রয়েছে? পকেটে। তো এটা হয়ে যাচ্ছে আমার কি? অধিকরণ কারক। এটা হয়ে যাচ্ছে আমার অধিকরণ কারকে এ বিভক্তি। ঠিক আছে, চলো তাহলে এই ছিল তোমাদের টোটাল যে আজকে 5টা সেট। আজকে টোটাল আমরা 5 নম্বর সেট থেকে একদম 10 নম্বর সেট পর্যন্ত আলোচনা করলাম, যেটার পেজ নম্বর আমাদের শুরু হয়েছিল কত থেকে বলো তো? 186। পেজ নম্বর হচ্ছে 186, পেজ নম্বর হচ্ছে আমাদের 186 থেকে 278। যতগুলো বাংলার পেজ রয়েছে প্রত্যেকটা পেজের আমরা এমসিকিউ এবং আমাদের যে গ্রামারের অংশ বুঝে বুঝে সলিউশন করেছি, বুঝে বুঝে সলিউশন করেছি, যাতে গ্রামারগুলোর উপর জোর দিয়ে যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তারা ভালো করে নাম্বার পায় এবং করতে পারে। এখান থেকে ভালো করে গ্রামার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের অনেকাংশই কমন পাবে। তোমরা মিলিয়ে নিও আমার কথা, ঠিক আছে? তো চলো আজকে তাহলে এটুকুই রইলো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর হ্যাঁ, যে প্রশ্নগুলো আমি কমেন্ট করে জানাতে বলেছি, যেই প্রশ্নগুলো আমি কমেন্ট করে জানাতে বলেছি সেটা কিন্তু যারা পারবে তারা কিন্তু জানিয়ে দিও, যারা পারবে তারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এরকম অনেক ভিডিও, ইনফরমেশানি ভিডিও, এরকম তোমাদের প্র্যাকটিসের ভিডিও কিন্তু আরও আসতে চলেছে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান রয়েছে সেটাকে অল করে রেখে দাও। তো ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।